বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানাই। এর আগে আমরা পলিটি শুরু করেছিলাম, পলিটির পার্লামেন্ট পড়িয়েছিলাম। পলিটি যেখান থেকে শেষ হয়েছে আমরা সেখান থেকে আবার শুরু করব। এর আগে আমরা পড়িয়েছিলাম যে লোকসভার সভাপতিকে স্পিকার বা অধ্যক্ষ বলা হয়, কিন্তু যদি বলা হয় অন্যদিকে রাজ্যসভার সভাপতিকে বলা হয় চেয়ারম্যান বলা হয়। চেয়ারম্যান যদি বলা হয় তাহলে উপরাষ্ট্রপতি পদাধিকার বলে এখানকার তুমি কি হন বলে তোমার চেয়ারম্যান তোমার হন। একে বলা হয় এক্স অফিসিও তোমার চেয়ারম্যান। তো বলা হয় প্রথম যদি বলা হয় এইদিকে যদি বলা হয় প্রথম অধ্যক্ষ লোকসভার প্রথম অধ্যক্ষ এর নাম জে জে বি মাবলঙ্কর। বর্তমান সভাপতি ওম বিড়লা। ওম বিড়লা হচ্ছে বর্তমানকার সভাপতি। এবার যদি বলা হয় রাজ্যসভার প্রথম চেয়ারম্যান বলবো, তোমরা কমেন্ট বক্সে জানাও যে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে। এই উপরাষ্ট্রপতি যে আছে, যিনি প্রথম উপরাষ্ট্রপতি তিনি এখানকার চেয়ারম্যান হবে। তোমরা কমেন্ট বক্সে আমাকে লিখবে যে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন তিনি এখানকার পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হবে। আমি বর্তমানটা লিখে দিচ্ছি, দেখি তোমাদের কতটুকু বুদ্ধি আছে কি নাই, দেখবো এটাতে পড়াশোনা ঠিকঠাক করছো কি না, ভারত সম্পর্কে জানো কি জানো না, জাতীয়তাবাদ সম্পর্কে জানো কি জানো না, দেশের প্রতি প্রেম আছে কিনা, আমি এটাই তোমরা জানতে চাই যে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে তিনি হবেন। এখানে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি পাশে লিখে দিচ্ছি, এখানে নামটা লিখবে। এখানে তোমার ভারতের প্রথম উপরাষ্ট্রপতি যিনি, কেউ ভারতের প্রথম উপরাষ্ট্রপতি অবশ্যই জানাবে। বর্তমান চেয়ারম্যান যদি বলা হয়, বর্তমান চেয়ার নাম হচ্ছে জগদীপ ধনখড়। जगदीप धनखड़, कोई बात नहीं। और পরেরটাতে বললাম পশ্চিমবঙ্গ থেকে লোকসভায় এমপি বলতে হচ্ছে লোকসভার সদস্য। এখানে লোকসভার সদস্য সংখ্যা, পশ্চিমবঙ্গ থেকে লোকসভার সদস্য সংখ্যা বলে এমপি সংখ্যা বলা হয়। পশ্চিমবঙ্গ থেকে এমপি কত 42টা। রাজ্যসভায় পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সদস্য সংখ্যা হলো কত, বললাম 16 জন। ধ্যান রাখা, এরাও এমপি। এমপির ফুল ফর্ম কি এখানে লিখে দেয়, এমপি মানে মেম্বার অফ পার্লামেন্ট। এমপি বলে তো মেম্বার অফ পার্লামেন্ট। মেম্বার মানে কি সদস্য। গ্রামে বলা হয়
তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তো দেখি তোমাদের যে এলাকায় থাকো তোমাদের গ্রাম পঞ্চায়েতের নাম কি। আমি জানি যে 80% স্টুডেন্ট ভুল করবে, 80% স্টুডেন্ট গ্যারান্টি দিয়ে বলছি যে ভুল করবে, যে নিজের গ্রাম পঞ্চায়েতের নাম কি বলে দিই। এবার তোমার কমেন্টে বোঝা যাবে যে তুমি নিজের গ্রাম পঞ্চায়েতের নাম জানো কি জানো না। মেম্বার মানে সদস্য, আমরা কি বলি মেম্বার বলি, যারা নির্বাচিত হয় কি বলি গ্রামের মেম্বার বলি। মেম্বার না, ওরা হচ্ছে মেম্বার, মেম্বার অফ পার্লামেন্টে, পার্লামেন্টের সদস্য, পার্লামেন্টের সদস্য, এই জন্য বলা মেম্বার অফ পার্লামেন্ট। পশ্চিমবঙ্গ থেকে লোকসভার সদস্য সংখ্যা কত 42 জন, পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সদস্য সংখ্যা কত 16 জন। আশা করি বুঝতে পারছো। সব থেকে বেশি এসে উত্তরপ্রদেশে 80 জন, সব থেকে বেশি যায় ইউপির কত, ইউপি 80 জন। এই জন্যই তো বলা হয় যে যারা প্রধানমন্ত্রী হয় তাহলে বলবো অবশ্যই উত্তরপ্রদেশ থেকে বিলং করে। কেন? উত্তরপ্রদেশের সিট সংখ্যাটা অনেক বেশি। 80টা তোমার এমপি যদি হয়, একাই তো নিয়েই নিল, লোক সংখ্যাও দেখতে হবে তো, কোই বাত নেই। বলে এবার আসবো এই জায়গাটা তোমার ধ্যান রাখা দরকার যে এদের লোকসভা যদি বলা হয়, লোকসভার কিছু কিছু ক্ষেত্রে ক্ষমতা বেশি আছে, রাজ্যসভার কিছু কিছু ক্ষেত্রে ক্ষমতা বেশি আছে। বলবো যে ধ্যান রাখা দরকার যে অর্থ বিল, এখানে লিখবো ক্ষমতা, লোকসভার রাজ্যসভার তুলনায় ক্ষেত্রে বেশি। বলবো অর্থ বিল কেবল লোকসভায় উপস্থাপনা করা যায়, কিন্তু রাজ্যসভায় যায় না। এইখানে বলা হয় রাজ্যসভার ক্ষমতা বেশি, রাজ্যসভার ক্ষমতা বেশি লোকসভার তুলনায়। কোন কোন ক্ষেত্রে সেটা লিখে দিই। 1 নাম্বার হচ্ছে কি রাজ্য তালিকাভুক্ত বিষয়ে, রাজ্য তালিকাভুক্ত বিষয়ে, রাজ্য তালিকাভুক্ত বিষয়ে কেবল রাজ্যসভা আইন বানাতে পারে। আইন বানাতে পারে, লোকসভা পারে না। এইখানে যদি বলা হয় কোন ক্ষেত্রে এর ক্ষমতা বেশি লোকসভার, বলবে মন্ত্রী সভা কেবল লোকসভায় দায়িত্বশীল থাকে। থাকে কিন্তু রাজ্যসভায় থাকে না। রাজ্যসভায় থাকে না। এদিকে লিখবো অল ইন্ডিয়া সার্ভিস গঠনের ক্ষেত্রে
গঠনের ক্ষেত্রে রাজ্যসভার ক্ষমতা সবচেয়ে বেশি। 3 নাম্বার যদি বলা হয় উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির পদচ্যুত কেবল রাজ্যসভায় করতে পারে, লোকসভা করতে পারে না। ধ্যান রাখা দরকার। আর এখানে তো মন্ত্রীদের প্রশ্ন করা এবং মন্ত্রিসভা বাতিল করতে পারে। অনাস্থা প্রস্তাব জারি করতে পারে। লোকসভা জারি করে মন্ত্রীদের বাতিল করতে পারে। ব্যাস, এটা হয়ে গেল। কোন কোন ক্ষেত্রে লোকসভা এবং রাজ্যসভার উভয়ের ক্ষমতা সমান? এবার লিখে দিই উভয়ের ক্ষমতা সমান। দেখো, যে যে উপরের গুলো পড়লাম আমরা, কোনো কোনো ক্ষেত্রে লোকসভার ক্ষমতা বেশি, তো কোনো কোনো সময় রাজ্যসভার ক্ষমতা বেশি। এবার দেখো কোন কোন ক্ষেত্রে উভয়ের ক্ষমতা সমান। বলে সংবিধান সংশোধন পরিবর্তন, কোন ধারা পরিবর্তন, বাতিল ইত্যাদি বিষয়ে উভয়ের ক্ষমতা সমান। তোমার দেশের সীমানা পরিবর্তন, নাম পরিবর্তন, এর ক্ষেত্রে উভয়ের ক্ষমতা সমান। সমানতা হয়। তো এই দুইটা ক্ষেত্রে তো অবশ্যই তোমার সমানতম হবে। তো বলছে কি সংবিধান সংশোধন, কোনো ধারা পরিবর্তন, বাতিল ইত্যাদি বিষয়ে ক্ষমতা তোমাকে সমানতম থাকে। দেশের সীমানা পরিবর্তন, নাম পরিবর্তনের ক্ষেত্রে উভয়ের ক্ষমতা সমান থাকে। নতুন দেশ যুক্ত হতে গেলে সেই বিষয়ে
উভয়ের ক্ষমতা সমান। সমান। রাষ্ট্রপতির রাষ্ট্রপতির নির্বাচন ও পদচ্যুতি ক্ষেত্রে উভয়ের ক্ষমতা সমান হয়। সমান তোমাকে হয়। তো এটা বিষয়টা অবশ্যই তোমার ধ্যান রাখা দরকার যে কোন কোন ক্ষেত্রে বলা হয়, যে যে ক্ষেত্রে উভয়ের ক্ষমতা তো সমান, সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো হয়ে গেল। চলো এবার আসবো, তাহলে এগুলো তোমার ধ্যান রাখা আছে দরকার। এবার লিখে দিই তালিকা। আমি তালিকা বললাম, তালিকা 3 প্রকার। এবার তালিকা কি, যাতে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মধ্যে আইন বানা নিয়ে বিরোধ না বাধে। সাপোজ আমি বললাম যে মেয়েদের বিয়ের বয়স এখন যেমন 21 হয়েছে, এবার কোনো সময় রাজ্য সরকার বলে দিল না মেয়েদের বিয়ের বয়স তো মিনিমাম 50 বছর হওয়া দরকার, 50 বছরের পরে তারা বিয়ে করতে পারবে। তাহলে কি হবে, তারা এই দেশের জন্য কাজ করবে, মা বাবার জন্য ভাববে, গোটা জগতের জন্য ভাববে না। তো বিয়ের পর কেবলমাত্র মেয়েগুলো তার স্বামী, তার মা বাবা ছাড়া আর কারো কথা আছে ভাবে। কিন্তু একটা ছেলের কথা যদি বলা যায়, একটা ছেলে কেবলমাত্র নিজের পরিবার না, নিজের বউ না, নিজের পরিবার, নিজের বউ, নিজের শালাশালি, অপরের শালাশালি, শালিগুলার কথা সবাই সবার কথা ভাবে। এই জন্য বলা হয় ছেলেদের মন অথবা হোটেলের মতো, ছেলেদের মন হোটেলের মতো। এই হোটেলে কে আসলো কে খেয়ে চলে গেল কোনো হিসাবেই নেই। এই জন্য আমার হিসেবে তো মেয়েদের বিয়ের বয়স 50 বছর হওয়া দরকার। তো রাজ্য সরকার এরকম করে বানিয়ে দিল 50 বছর, কেন্দ্র সরকার বলছে না না না, নরেন্দ্র মোদী বলছে আমি বিয়ে করি নাই, আমিও এখন তো খুব তাড়াতাড়ি বিয়ে করতে দিব না। কেন্দ্র সরকার বানিয়ে দিল যে না, মিনিমাম মেয়েদের বিয়ের বয়স হওয়া দরকার 60 বছর। 60 বছরের পর বিয়ে করবে। কেন? 60 বছরের পর, 60 বছর অবধি মেয়েরা পুরা দেশের জন্য কাজ করে। ছেলেরা যেভাবে কাজ করে মেয়েরাও যাতে ঠিক সেইভাবে কাজ করে। এটার জন্য তোমার যাতে বিভেদ না বাঁধে, এই জন্য ছেলে এবং মেয়ে যে আছে এদের বিয়ের বয়স তোমার 60 বছর মিনিমাম করা দরকার। এইরকম যাতে টক্কর না বাঁধে, এই কারণে তালিকা করা হয়েছে। কি কি তালিকা বললাম? কেন্দ্র তালিকা, এটা হবে কোন তালিকা? রাজ্য তালিকা। বলছে ভাই তুমি এই এই বিষয়ে কেন্দ্র সরকার তুমি এই এই বিষয়ে আইন বানাবা, রাজ্য সরকার তুমি এই এই বিষয়ে আইন বানাবা। বাকি যুগ্ম তালিকা, বা কনকারেন্ট লিস্ট, কনকারেন্ট লিস্ট ইংলিশে বলা হয় লিস্ট, এটাকে বলা হয় সেন্ট্রাল লিস্ট, এটাকে বলা হয় স্টেট লিস্ট, এটাকে বলা হয় কনকারেন্ট লিস্ট। এই কেন্দ্র তালিকা কেবলমাত্র কেন্দ্র সরকার আইন বানাতে পারবে। কেন্দ্র তালিকা কোন সরকার আইন বানাতে পারবে? কেন্দ্র সরকার। কেন্দ্র তালিকায় কেবলমাত্র কেন্দ্র সরকার আইন বানাতে পারবে, কেবল কেন্দ্র সরকার আইন বানাতে পারবে। রাজ্য তালিকায় কেবল রাজ্য সরকার আইন বানাতে পারবে।
আর কনকারেন্টলি কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়ই আইন বানাতে পারবে, কিন্তু কেন্দ্র সরকার একই বিষয়ে আইন বানালে কেন্দ্র সরকার একই বিষয়ে আইন বানালে রাজ্য সরকারের যেটুকু আইন একই আছে সেটুকু থাকবে বাকিটুকু বাতিল হয়ে যাবে। বাকিটুকু কি হয়ে যাবে? বাকিটুকু বাতিল হয়ে যাচ্ছে যাবে। বাকিটুকু বাতিল হয়ে যাবে, ধ্যান রাখা দরকার। বলবো কেন্দ্র তালিকায় এরকম যদি বলা হয় এরকম বিষয়ের সংখ্যা কত আছে? 100টি। রাজ্য তালিকায় বলা হয়, রাজ্য তালিকায় কয়টি বিষয় আছে? 61টি বিষয়। এইখানে এইখানে আগে 97টি বিষয় ছিল, আর এইখানে বিষয় সংখ্যা যুগ্ম তালিকায় 52টি। কয়টা বিষয়? 52টা বিষয়। তো ধ্যান রাখা দরকার। এবার বলি কেন্দ্র সরকার কোন কোন বিষয়ে আইন বানাতে পারে। বলবো কেন্দ্র সরকার যেমন এই 100টি বিষয়গুলি যেমন উদাহরণ হিসেবে বলা যায় বিদেশ, রেল, সামরিক, ব্যাংক ইত্যাদি। এই ইত্যাদি বিষয়, রেল, ব্যাংক, সামরিক আইন, এগুলা বিষয়ে কেবলমাত্র কেন্দ্র সরকার আইন বানাবে। এরকম 100টা বিষয় আছে। রাজ্য তালিকা যদি বলা হয়, যেমন বলা হয় পুলিশ, স্বাস্থ্য, ইরিগেশন, সেচ ইত্যাদি। কনকারেন্ট লিস্ট যদি বলা হয় এই বিষয়ের সংজ্ঞা যদি বলা হয় বিবাহ বিচ্ছেদ, শিক্ষা, বলো 42তম সংবিধান সংশোধন, 1976 সালে এটি কোন বিষয়ে বলছে যে যুগ্ম তালিকায় যুক্ত করা হয়েছে। চলো পরেরটাতে আসবো। এবার বাকি যে সমস্ত বিষয় আলোচনা করা হয় নাই,
বিষয়ের উল্লেখ নেই সেই সমস্ত বিষয়ে পার্লামেন্ট আইন বানাতে পারবে। আইন বানাতে পারবে। তো ধ্যান রাখা দরকার, যে সমস্ত বিষয়ের উল্লেখ নেই সেই সমস্ত বিষয়ে কেবলমাত্র কে আইন বানাতে পারবে? বললাম যে পার্লামেন্ট আইন বানাতে পারবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আসি যে জনগণের সুবিধার বিষয়ের জন্য এমন কোন একটা প্রশ্ন দেখা গেল যে জনগণের স্বার্থে রাজ্য সরকার জনগণের স্বার্থে কেবলমাত্র রাজ্যসভা অর্থাৎ পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন বানাতে পারে। ব্যাস, এটা গেল তোমার কি, এটা বলো হচ্ছে কেন্দ্রের তোমার আইনসভা। আইনসভার কাজ কি? আইন তোমার বানানো। কোন কোন বিষয়ে কেন্দ্র সরকার রাজ্য সরকার আইন বানাতে পারবে সেগুলো দেওয়া হলো। এরপরে পড়বো আমরা কি, রাজ্যের আইনসভা। রাজ্যের আইনসভা যদি বলা হয়, বলবো তোমার 2 কক্ষ বিশিষ্ট হয়, 1 কক্ষ বিশিষ্ট হয় আর 2 কক্ষ বিশিষ্ট হয়। ও দ্বিকক্ষ বিশিষ্ট হয়। এক কক্ষ বিশিষ্ট এবং দ্বিকক্ষ বিশিষ্ট হয়। এই বলা দ্বিকক্ষ বিশিষ্ট কেবল কয়টা রাজ্যে? 6টি রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। কয়টা? বলছে কেবলমাত্র 6টা রাজ্যে। কি কি সেই 6টা রাজ্য? বলবো বিহার, ইউপি, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ও কর্ণাটক। এই 6টা যদি বলা হয় রাজ্যে কেবলমাত্র 2টা কক্ষ বিশিষ্ট আছে, আর না হলে অন্যান্য রাজ্যগুলোতে বলা হয় একটা আছে কক্ষ বিশিষ্ট রাজ বলা আইনসভা রয়েছে। বলো পশ্চিমবঙ্গে কত ছিল? বলবো 1969 সাল অব্দি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা ছিল, কিন্তু বর্তমানে 1 কক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে।
বর্তমানে কয় কক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে? এক কক্ষ বিশিষ্ট হচ্ছে আইনসভা আছে। এর আগে যদি বলা হয় জম্মু কাশ্মীরেও ছিল, তামিলনাড়ুতে ছিল, এরা এখন বর্তমানে এক কক্ষ বিশিষ্ট আছে। এক কক্ষ বিশিষ্ট বলবো 6টা রাজ্য গেল, বললাম বাকি বাকি 6টা যদি 22টি রাজ্যে ও 2টি বর্তমানে 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে। বাকি রাজ্যগুলোর নাম তো অবশ্যই জানবে। 28টা রাজ্য আছে, বা 6টা চলে গেল, আর থেকে 22টা কেন্দ্রশাসিত অঞ্চল যদি বলা হয় কোন কোন কেন্দ্রশাসিত অঞ্চলে আছে, তাহলে বললো দিল্লিতে আছে, জম্মু কাশ্মীরে আছে ও কাশ্মীরে আছে, জম্মু কাশ্মীর ও কোথায় আছে? পদুচুরিতে। বাকিগুলোতে কয় কক্ষ বিশিষ্ট? এক কক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। বাস, এটা কমপ্লিট হয়ে গেল। পরেরটাতে আসে, বলবো রাজ্যের আইনসভা। আরেকবার লেখো, সবার 2টা কক্ষ বললাম, একটা এর নিচে উপরে এখানে লেখো নিম্ন কক্ষ, আর এখানে লেখো উচ্চ কক্ষ। বললাম যে প্রত্যেকটা রাজ্যে বলবো কয়টা রাজ্য আছে? বলো 28টা রাজ্য। এই নিম্ন কক্ষটা 28টি রাজ্য ও 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে আছে। কেন্দ্রশাসিত অঞ্চলে আছে। উচ্চ কক্ষ যদি বলা হয়, নিম্ন কক্ষের নাম যদি বলা হয়, নিম্ন কক্ষের নাম লেখো বিধানসভা, আর উচ্চ কক্ষের নাম লেখো বিধান পরিষদ। এই নাম যেটা 6টা নাম বলছিলাম, এই 6টা নামের মধ্যে পরীক্ষায় এসেছিল। উচ্চ কক্ষের নাম কি? বিধান পরিষদ। কেবল কয়টা আছে? 6টি রাজ্যে আছে। ডাব্লিউবিপি এক্সামে এসেছিল, এই কোশ্চেনটা আসলো 6টা রাজ্যে তুমি কি এদের নামগুলো আছে, ধ্যান রাখা দরকার। এবার লিখি, এবার এটা পার্থক্য, একটা হালকা করে পার্থক্য লিখবো। এদিকে লিখো বিধানসভা, এদিকে লিখবো বিধান পরিষদ। বিধানসভা এটাকে বলা হয় নিম্ন কক্ষ, আর এটাকে বলা হয় উচ্চ কক্ষ। এটাকে বলা হয়, ধ্যান রাখা দরকার, এটা বলা হয় অস্থায়ী কক্ষ, ঠিক আগের মতো। আর এটাকে বলা হয় স্থায়ী কক্ষ। স্থায়ী কক্ষ এটাকে যদি বলা হয় যে সদস্যদের সর্বনিম্ন বয়স, কত হওয়া দরকার? বললাম 25 বছর। এখানে সদস্যদের বয়স কত হওয়া দরকার?
30 বছর বয়স হতে হবে। প্রয়োজন এখানে যদি বলা হয় সময়সীমা, বললাম 5 বছর। এখানে যদি সময়সীমা বলা হয় 6 বছর। রাষ্ট্রপতি দেখো সর্বাধিক সদস্য, বিধানসভার সর্বনিম্ন সদস্য, বিধানসভার সর্বনিম্ন সদস্য হবে, সদস্য কত হবে বলে আমার তোমার সর্বনিম্ন হবে হচ্ছে 60 ও সর্বোচ্চ হবে 500। অর্থাৎ 60 থেকে 60 ও 500-এর মধ্যে হতে হবে, এর বেশি হলে হওয়াতে যাবে না। আর বলছে কি এইখানে যদি বলা হয় বিধানসভার মোট সদস্যের 1/3 অংশ হবে, বললাম এইখানে যদি বলা হয় তবু সিকিমের সদস্য কত, সিকিম, তারপরে অরুণাচল প্রদেশ ও গোয়ার সদস্য সংখ্যা 30। আর মিজোরামের কত 32। कोई बात नहीं। এবার যদি বলা হয় রাজ্যপাল একজন ইঙ্গ ভারতীয়কে মনোনীত করতে পারতেন, আর এইখানে যদি বলা হয় কিন্তু বর্তমানে পারেন না, পারেন না। 104তম সংবিধান সংশোধন 2019 সালে বাতিল হয়েছে। বাতিল হয়েছে। আর এখানে রাজ্যপাল ওয়ান বাই থ্রি অংশ সদস্য মনোনীত করেন। যদি বলা হয় মন্ত্রী অর্থ বিল কেবল বিধানসভায় উপস্থাপনা করা যায়, 7 নম্বর অর্থ বিল কেবল বিধানসভায় উপস্থাপনা করা যায়, মন্ত্রী সভা কেবল বিধানসভায় দায়িত্বশীল থাকে। এবার যদি বলা হয় মোট সদস্যের, যে বিধানসভার যদি মোট সদস্য বলা হয়
1/3 আসে কোথা থেকে? বলবো তোমার লোকাল মিউনিসিপ্যালিটি, লোকাল মিউনিসিপ্যালিটি। 12/1 আসে, 12/1 আসে স্নাতক যারা, মানে যারা কলেজ কমপ্লিট। 1/12 আসে কোথা থেকে? বললাম যে মাস্টার টিচার যারা, তারা তোমার আসে। তাহলে মিউনিসিপ্যালিটি থেকে আসে, লোকাল থেকে তোমার আসে। আর বাকিটা তুমি কি হয়, রাজ্যপাল তোমার মনোনীত করেন। বাকিটা কি করেন? রাজ্যপাল মনোনীত করেন। বাকি রাজ্যপাল পশ্চিমবঙ্গে কি সংখ্যা? সদস্য সংখ্যা কত? বললাম যে 294 জন। এই দুই কক্ষকে মিলিয়ে বলা হয় এমএলএ। কি বলা হয়? এমএলএ। এই দুই কক্ষের সদস্যদের কি বলা হয়? সদস্যদের বলা হয়, দেখো, দুই কক্ষের সদস্যদের এমএলএ বলা হয়। উভয় পক্ষের সদস্যদের এমএলএ বলে। পুরা নাম মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। চলো আজকে বলবো যে এই পর্যন্তই তোমার থাকলো। পুরা রাজ্যের আইনসভা তো কমপ্লিট করিয়ে দিলাম। তাহলে আসছে তোমার নেক্সট তোমার ভিডিও নিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন। ঠিক আছে, এই পর্যন্ত। অ্যান্ড নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা আছে। জয় হিন্দ, জয় ভারত।